শুরু করছি ব্রায়ান ট্রেসির লিখিত বই নেগোসিয়েশন এর সম্পূর্ণ অডিও বুক। ভূমিকা: নেগোসিয়েশন। একে বাংলায় বলা যেতে পারে আলাপ আলোচনা, দর কষাকষি অথবা কথায় জেতার কৌশল। নেগোসিয়েশন এক ধরনের দক্ষতা, আর অন্য সব দক্ষতার মতো এটাও শেখা যায়। অন্যের জামাকাপড়, অবস্থা, পরিস্থিতি বা চুক্তির শর্তাবলী দেখে কখনো ভয় পাবেন না। ভয়ের বিপরীত আচরণ করে ভয়কে দূর করতে পারেন। একে বলে সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন। আপনি যদি আপনার ভীতির সম্মুখীন হন এবং কাজটা বারবার করে যান, তবে একসময় ভয় দূর হয়ে যাবে। ভয় যেমন এক ধরনের অভ্যাস, সাহসও তেমনই এক ধরনের অভ্যাস। প্রত্যাখ্যান কোনো ব্যক্তিগত বিষয় নয়। প্রত্যাখ্যান বা রিজেকশনকে ব্যক্তিগতভাবে নিবেন না। আমি যখন থেকে এই ধারণা পেয়েছি তখন থেকে একজন অসাধারণ বিক্রয়কর্মী হয়ে উঠেছি। নেগোসিয়েশন এক ধরনের খেলার মতো। এটা গুরুগম্ভীর কোনো বিষয় নয়, বাঁচা মরার ব্যাপার নয়। এটাকে এক ধরনের খেলা হিসেবে ধরে নিন। দুই ধরনের নেগোসিয়েশন আছে। একটি হচ্ছে ওয়ান অফ স্টাইল, তথা দর কষাকষি কেবল একবারই করব। আরেকটি হচ্ছে লং টার্ম নেগোসিয়েশন, অর্থাৎ দীর্ঘমেয়াদী আলাপ আলোচনা। চাইনিজ কন্ট্রাক্ট তথা চীনের চুক্তি করার ধরন হচ্ছে প্রথমে তারা বসে একের অপরের সাথে আলাপ আলোচনা করে, যেসব বিষয়ে একমত হয় সেগুলো কাগজে লিখে নেয়। এরপর সেগুলো পুনর্বিবেচনা করে, পুনরায় আলাপ আলোচনা করে এবং উভয় পক্ষ মতামত হলে চুক্তি তৈরি করার পর স্বাক্ষর করে। আর পশ্চিমা চুক্তি অনেক সময় ও পরিশ্রম ব্যয় করে আগে তৈরি করা হয়। এদিক থেকে চীনের তৈরি করা চুক্তির ধরন লেখক ব্রায়ান ট্রেসির কাছে উত্তম। পেশাগত জীবনে নেগোসিয়েশনের একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত জেরার্ড নেরেরবার্গের। তিনি বলেন, নেগোসিয়েশনের উদ্দেশ্য হচ্ছে একটি ঐক্যমতে পৌঁছানো, যাতে করে সব অংশগ্রহণকারী তাদের চাহিদা অনুযায়ী স্পষ্ট হতে পারে। এই সন্তুষ্টি থেকেই তারা ভেতরগতভাবে তাদের অঙ্গীকার পূরণের প্রেরণা পায়। একই সন্তুষ্টির কারণে তারা আরও নেগোসিয়েশন করতে এবং অপর পক্ষের সাথে আরও লেনদেন করতে আগ্রহী হয়। আসুন জেরার্ড নেরেনবার্গের বক্তব্যকে আমরা ভাগ করে দেখি। প্রথমত, একটি ঐক্যমতে পৌঁছানো মানে নেগোসিয়েশনের উদ্দেশ্য হচ্ছে হারজিত বা অপর পক্ষকে হারানো নয়, বরঞ্চ একটি ঐক্যমতে পৌঁছানো। দ্বিতীয়ত, দ্বিতীয় অংশটি বলে যেখানে সব অংশগ্রহণকারী তাদের চাহিদা অনুযায়ী স্পষ্ট হতে পারে। মানে নেগোসিয়েশনে অংশগ্রহণকারী প্রত্যেকের পক্ষে কিছু চাওয়া ও আকাঙ্ক্ষা রয়েছে। সেসব চাওয়া ও আকাঙ্ক্ষা একে অপরের থেকে ভিন্ন হতে পারে। এজন্যই নেগোসিয়েশন তথা আলাপ আলোচনার মাধ্যমে এসব চাওয়া ও আকাঙ্ক্ষা পূর্ণ করার চেষ্টা করা হয়। তৃতীয়ত, এই সন্তুষ্টি থেকেই তারা ভিতরগতভাবে তাদের অঙ্গীকার পূরণের প্রেরণা পায়। তার মানে উভয় পক্ষ যখন তাদের চাহিদা অনুযায়ী স্পষ্ট হতে পারে, তখন তারা এই সন্তুষ্টি থেকে ভেতরগতভাবে তাদের অঙ্গীকার পূরণের প্রেরণা পায়। তারা তাদের ব্যবসা বা কাজ চালিয়ে নিতে নিজ থেকেই উৎসাহিত হয়। চতুর্থত, এই সন্তুষ্টির কারণে তারা আরও নেগোসিয়েশন করতে এবং অপর পক্ষের সাথে আরো লেনদেন করতে আগ্রহী হয়। এটাই দীর্ঘমেয়াদী ব্যবসায়িক চুক্তি তৈরি করতে সক্ষম হয়। নেগোসিয়েশন করার 6টি স্টাইল। নেগোসিয়েশন বিভিন্ন ধরনের হতে পারে, তবে আমরা এর মধ্যে সবচেয়ে বহুল আলোচিত 6 ধরনের নেগোসিয়েশন বা আলাপ আলোচনার প্রকারভেদ নিয়ে কথা বলবো। 1. জিত হারের আলাপ আলোচনা। 2. হার জিতের নেগোসিয়েশন। 3. হার হার বা উভয় পক্ষ হেরে যাওয়ার আলাপ আলোচনা। 4. সমঝোতা ভিত্তিক আলাপ আলোচনা বা নেগোসিয়েশন। 5. একমত না হওয়ার নেগোসিয়েশন। এবং 6. উইন উইন তথা উভয় পক্ষ জয়ী হওয়ার আলাপ আলোচনা। সবসময় উভয় পক্ষ জয়ী হয় এমন আইডিয়া, কলা কৌশল, বুদ্ধি ও ধারণা খুঁজবেন। এতে করে আপনার যেমন কাঙ্ক্ষিত চাহিদা পূরণ হবে, তেমনি অন্যের চাহিদাও পূরণ হবে। উদাহরণ, আমি একবার এক আবাসন ব্যবসায়ীর সাথে জমি কিনতে গেলাম। জমির মালিক 10 কাঠা জমির উপর 3 কোটি টাকা চায়। এলাকা হিসাবে জমির দাম ঠিকই আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমার ক্লায়েন্টদের কাছে নগদ অর্থ নেই। যখন মনে হচ্ছিল চুক্তিটি হবে না, তখন আমি জমির মালিককে বললাম, দেখুন আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। জমির দাম 3 কোটি টাকায় উভয়ে একমত। আমি সাজেশন দিতে চাই, আমরা গত 3 দিন ধরে যা কিছু আলাপ আলোচনা করেছি তাতে তো আমরা একমত। জমির দামও ঠিক আছে 3 কোটি, তবে আমাদের একটা ছোট দাবি আছে। আমাদেরকে 6 মাস সময় দিন। আমরা জমি, শেয়ার বা জমির উপর যে ফ্ল্যাট করব, সে ফ্ল্যাট বিক্রির টাকা থেকে আপনাদেরকে এর মধ্যে 3 কোটি টাকা পরিশোধ করে দেব। ঘরের মধ্যে সবাই চুপচাপ রইল। পরে শেষ পর্যন্ত জমির মালিক বলল, দেখুন আমরা পুরো টাকাটা অগ্রিম হিসেবে চাই, কিন্তু যেহেতু আপনাদের পক্ষে জমির শেয়ার বিক্রি করে টাকা নেওয়া সম্ভব, ঠিক আছে ওইটুকু সময় আপনাদের দিতে পারি। ব্যাস, চুক্তি হয়ে গেল।
সবসময় অন্য পক্ষ নেগোসিয়েশনে কি চায় সে সম্পর্কে স্পষ্ট থাকবেন। এ বিষয়গুলো কাগজে লিখে রাখবেন। এতে করে আলাপ আলোচনা করার সময় স্পষ্ট ও পরিষ্কারভাবে সকলের সামনে থাকবে সবকিছু। নেগোসিয়েশনের ক্ষেত্রে অন্য পক্ষের বিনিয়োগ বা অংশগ্রহণ যত বেশি হবে, আপনার ক্ষেত্রে আলাপ আলোচনা করতে তত সহজ হবে। এই বিনিয়োগ হতে পারে সময় ও প্রচেষ্টা। যে ব্যক্তি 5 মিনিট আলাপ আলোচনা ব্যয় করেছে, সে নিশ্চয়ই যে 5 মাস ধরে আলাপ আলোচনা করেছে তার মতো ধৈর্যশীল হবে না। ধরেন আপনি জমি কিনতে গিয়ে 6 মাস থেকে 1 বছর ব্যয় করেছেন। আপনি আপনার সময়, টাকা পয়সা, শ্রম, লিঙ্ক আপ কাজে লাগিয়েছেন। এখন হুট করে আপনি নিশ্চয়ই তা বাদ দিবেন না। আপনি চেষ্টা করবেন 1-2টি জমি ক্রয় করে সেখান থেকে আপনার বিগত শ্রমের পারিশ্রমিক উঠাতে। আলাপ আলোচনা করার সময় আলোচ্য মূল বিষয় নিয়ে কথা বলবেন। আলোচ্য বিষয়টি যত দুর্লভ মানে পাওয়া কঠিন হবে, অন্যের আকাঙ্ক্ষা ও চাহিদা তত বৃদ্ধি পাবে, আর আপনার নেগোসিয়েশন করতে তত সহজ হবে। সবসময় নেগোসিয়েশন করার আগে আলাপ আলোচনার মূল বিষয় সম্পর্কে যত বেশি তথ্য সংগ্রহ করতে পারেন তা করে নিন, এটা ভালো। দরকার হলে কোনো একজন বিশেষজ্ঞের মতামত নিন, অথবা বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে আলাপ আলোচনায় অংশগ্রহণ করুন। নেগোসিয়েশনের উপর আবেগ অনুভূতির প্রভাব। নেগোসিয়েশনের সময় আবেগ ও অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখুন। প্রথমত, লোভ। আপনি একটি জিনিস কত তীব্রভাবে চান, কোনো জিনিস সম্পর্কে আগ্রহ থাকা ভালো, তবে তা নিয়ে লোভী হয়ে ওঠা কখনোই ভালো নয়। এরপর রয়েছে ভীতি। আলাপ আলোচনাকালে ভয় পাওয়া যাবে না। এজন্য নেগোসিয়েশনের সময় একটু উদাসীন থাকা উত্তম। উদাসীন ভাব নিয়ে আলাপ আলোচনা করে গেলেন। আপনি একটি জিনিস চান, হয়তো সেটা পাবেন অথবা পাবেন না, এ নিয়ে উদাসীন থেকে আলাপ আলোচনা করে যান। সবসময় শান্ত ভাব বজায় রাখুন। তাতে কি হয়েছে, এরকম একটা ভাব রাখুন। যদি এই আলাপ আলোচনার মধ্যে আপনি যা চান তা অর্জন করতে না পারেন, তাতে কি হয়েছে, এরকম একটা মনোভাব আপনার মধ্যে রাখুন। ব্যবসায়িক শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আমার গুরু একজন সফল ব্যবসায়ী। তিনি বলতেন, ব্রায়ান, ব্যবসায়িক লেনদেন বা সুযোগ এক ধরনের বাসের মতো, একটি গেলে আরেকটি আসবে, কোনো দুশ্চিন্তা নেই। এ নিয়ে বেশি উদ্বিগ্ন হও না, বেশি চিন্তা করো না। কোন একটি আলাপ আলোচনা যদি সফল না হয়, তবে যেতে দাও, বাদ দাও, ভুলে যাও, অন্য কিছু নিয়ে কাজ করো। এটা হয়নি, তাতে কি, অন্যটা হবে। উদাসীনতা বা অনাসক্ত ভাব দেখানো। নির্লিপ্ত থাকার অভ্যাস করুন। আপনি যখন কোনো নেগোসিয়েশন তথা আলাপ আলোচনায় যাবেন, তখন অনাসক্ত ভাব দেখান, নির্লিপ্ত থাকুন। নিজেকে লক্ষ্য করুন, শান্ত হন, একেবারে বুদ্ধের মতো। নিজের আবেগ অনুভূতিকে নিজের উপর চেপে বসতে দিবেন না। নিজেকে নিয়ন্ত্রণ করুন, তবেই যে কোনো ব্যবসায়িক লেনদেন বা সুযোগ কাজে লাগাতে পারবেন। নেগোসিয়েশনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় এবং সময়ের অবস্থান। আপনাদের সাথে একটি গোপন কথা শেয়ার করি। গাড়ি ক্রয় করার সবচেয়ে ভালো সময় হচ্ছে মাসের শেষের 2-3 দিন আগে ক্রয় করা, কারণ তখন বিক্রয় কর্মীরা মাসিক বিক্রয়ের টার্গেট পূরণের চাপে থাকে। টার্গেট পূরণ করতে প্রায় সময়ই সেলসম্যানরা অল্প লাভেও বিক্রি করে দেয়। তাই মাসের শেষ 2-3 দিন আগে গাড়ি ক্রয় করতে যাওয়া উত্তম। জরুরি বা তাড়ার গুরুত্ব অনুভব করুন। কেউ যদি আপনাকে বলে এখনই ক্রয় করলে এই সুবিধা পাবেন, কিন্তু পরে কিনতে গেলে এইসব সুবিধা পাবেন না, তখন এই তারাকে এভাবে নিয়ন্ত্রণ করুন। আমাকে যদি এখনই সিদ্ধান্ত নিতে হয়, তবে সিদ্ধান্ত হবে না। যদি আমি সব সুবিধা নিয়ে পরবর্তী সময় বিবেচনার মতো সুযোগ পাই, তবে আমার উত্তর হয়তো ভিন্ন হতে পারে। কখনো কখনো সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করবেন না। যখনই কেউ আপনাকে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চাপ দেবে, আপনি এভাবে এই তাড়া নিয়ন্ত্রণ করতে পারেন। এ বিষয়ে আমার আরো চিন্তা ভাবনা করতে হবে, আমি আপনাকে পরে এই ব্যাপারে জানাবো। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবহার। সবচেয়ে ভালো নেগোসিয়েশন তথা আলাপ আলোচনা হচ্ছে সময় ক্ষেপণ করা তথা আরো সময় নেয়া। আলাপ আলোচনার মধ্যে সবসময় এক ধরনের সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তারা থাকে। এজন্য সবচেয়ে ভালো হয় সময় ক্ষেপণ করা বা আরো সময় নেয়া। একটি সিদ্ধান্ত নিতে আপনি যত বেশি সময় নেবেন, আপনি তত বেশি উত্তম সিদ্ধান্ত নিতে পারবেন। সময়সীমা নির্ধারণ করে নিন। যখনই আপনি কোনো ধরনের নেগোসিয়েশন করবেন, তখনই অন্য পক্ষকে একটি সময়সীমা নির্ধারণ করে দিন। আমাদের এক সহকর্মী একবার জাপানে এক কোম্পানির সাথে একটি ব্যবসায়িক চুক্তি নেগোসিয়েশন করতে গিয়েছিল। সহকর্মী জাপানে রওনা দেয়। প্লেন থেকে নামার পর জাপানিজ কোম্পানি তাকে লিমুজিন গাড়িতে সম্বর্ধনা জানায়। গাড়িতে সহকর্মীকে জিজ্ঞেস করে সে কবে চলে যাবে, তাহলে প্লেনের টিকিট অগ্রিম কেটে রাখত। এভাবে তারা জেনে যায় সহকর্মী কবে জাপান থেকে চলে যাবে। ভালো হোটেলে থাকার ব্যবস্থা করে, তারপর তাদের কারখানা ঘুরিয়ে দেখায়। আর কয়েকদিন তারা চুক্তি নিয়ে একটি কথাও বলেনি। পরে সহকর্মীকে প্লেনে ওঠার সময় যখন গাড়িতে করে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছে,
তখন তারা চুক্তি নিয়ে আলাপ করে। আমাদের সহকর্মী তাড়াহুড়ার মধ্যে ছিল, তাই সে খুব বাজে চুক্তি করে এসেছে। সে বুঝতে পারেনি যে তাকে সুযোগ সুবিধা দিয়ে সময় ক্ষেপণ করে তাকে এক ধরনের চাপের মধ্যে রেখে আলাপ আলোচনা করা হয়েছে। ফলাফল যা হয়, ব্যবসায়িক চুক্তিটি আমাদের জন্য লাভজনক হয়নি। নেগোসিয়েশনের 28টি সূত্র কাজে লাগান। সূত্রটি বলে, কোনো একটি লেনদেন বা সুযোগ নিয়ে আলাপ আলোচনা করার সময় শেষ 20% সময় পুরো লেনদেনের 80% ফলাফল বয়ে আনে। একটি ব্যবসায়িক লেনদেন বা সুযোগ নিয়ে আলাপ আলোচনা করার সময় আপনি যদি 2 ঘন্টা সময় নেন, তবে শেষের 30 মিনিট সবসময় খুব গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরুন, আপনি কি চান তা ঠিক করে নিন, একটি কাগজে লিখে নিন। আপনি যা কিছু চান তার তালিকা তৈরি করুন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নেগোসিয়েশন প্রজেক্ট। হার্ভার্ড ইউনিভার্সিটির নেগোসিয়েশন প্রকল্পে কলাকৌশল, ধারণা ও বিভিন্ন বুদ্ধি পরামর্শ নিয়ে একটি গবেষণা পরিচালিত হয়। এর নাম দেয়া হয় হার্ভার্ড নেগোসিয়েশন প্রকল্প। এই প্রকল্পের সবকিছুই একটি বইয়ে প্রকাশ করা হয়। বইটির শিরোনাম গেটিং টু ইয়েস, নেগোসিয়েটিং এগ্রিমেন্ট উইদাউট গিভিং ইন বাই রজার ফিশার, উইলিয়াম ইউরি অ্যান্ড ব্রুচ পটন। এই বইয়ের বিষয়বস্তু, মূল আইডিয়া এখানে সংক্ষেপে তুলে ধরা হলো। 1. লোকজন। যুক্তি দিয়ে সবকিছু বিচার করুন। আবেগ অনুভূতি থেকে দূরে থাকুন। নেগোসিয়েশনকে ব্যক্তিগতভাবে তথা নিজের উপর নিবেন না। আপনার মন, মস্তিষ্ক ও চোখ কান সবসময় নেগোসিয়েশনের মূল বিষয়বস্তুর উপর রাখুন। প্রয়োজনে কাগজে লিখে রাখুন। নিজেকে কখনো অপর ব্যক্তির চালচলন, পোশাক আশাক ও ইতিবাচক নেতিবাচক কিছুর দ্বারা প্রভাবিত হতে দিবেন না। 2. আগ্রহ। আপনি ওই আলাপ আলোচনা থেকে কি কি ফলাফল চান তার একটি তালিকা তৈরি করুন। আপনি যখন অপর পক্ষের সাথে আলাপ আলোচনা করবেন, তখন অন্যদের আগ্রহের ব্যাপারে সজাগ থাকুন। 3. একাধিক অপশন তৈরি করুন। আলাপ আলোচনা করার মতো বিভিন্ন সুযোগ ও সম্ভাবনা তৈরি করুন। নেগোসিয়েশন করার মতো একাধিক খাত তৈরি করুন। নিজের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণের অনেক রাস্তা খুঁজে বের করুন। অনেকে একসাথে বসে আলোচনা করেন। ব্রেনস্টর্মিং করুন। বিভিন্ন বিকল্প উপায় ও পথ নিয়ে কথা বলুন। মাইন্ড ম্যাপ, ফ্লিপ চার্ট, ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড ব্যবহার করুন। নির্ণায়ক বা মানদণ্ড, ক্রাইটেরিয়া। এগুলো হচ্ছে এমন কিছু নির্ধারক বা মানদণ্ড যেগুলোর বাইরে আপনি নেগোসিয়েশন করবেন না। সবসময় নেগোসিয়েশন করার আগে কি ধরনের চুক্তি বা ফলাফল হলে আপনি সন্তুষ্ট হবেন তা নিয়ে চিন্তা করবেন। আমি এরকম ফলাফল দেখতে চাই। আমি এই আলাপ আলোচনা থেকে এই লক্ষ্য অর্জন করতে চাই। এভাবে আলাপ আলোচনা করার আগেই কি ধরনের ফলাফল হলে আপনি সন্তুষ্ট হবেন তা নিয়ে চিন্তা ভাবনা করুন। প্রিপারেশন হচ্ছে নেগোসিয়েশনে সফল হওয়ার আসল চাবিকাঠি। পূর্ব প্রস্তুতি সাফল্যের মূল চাবিকাঠি। যে কোনো কাজে পূর্ব প্রস্তুতি নেওয়া পেশাগত আচরণের লক্ষণ। আপনি কি নিয়ে কথা বলতে যাচ্ছেন? এই আলাপ আলোচনার উদ্দেশ্য কি? আপনি কি অর্জন করতে চান তা পরিষ্কারভাবে লিখুন। লিখিত আলোচ্য সূচি নিয়ে টেবিলে বসে আলাপ আলোচনা করুন। এই নেগোসিয়েশন তথা আলাপ আলোচনার উদ্দেশ্য বা লক্ষ্য কি, এগুলো সম্পর্কে স্পষ্টভাবে একটি কাগজে লিখে নিয়ে আলাপ আলোচনায় বসুন। একাধিক অপশন তৈরি করুন। বিভিন্ন ধরনের সুযোগ সম্ভাবনার কথা তুলে ধরুন। বিভিন্ন খাত তৈরি করে দিয়ে আলাপ আলোচনা করার মানে স্বাধীনতা দেয়া। বলা হয়ে থাকে একাধিক খাত তৈরি করে আলাপ আলোচনা করা সর্বোত্তম। আপনার হাতে যদি একাধিক খাত না থাকে, বিভিন্ন সুযোগ সম্ভাবনার কথা তুলে না ধরেন, তবে অপরপক্ষ যা বলবে আপনাকে তাই মেনে নিতে হবে। তখন আপনার হাত বাঁধা থাকবে। তখন আপনি যদি বিভিন্ন ধরনের খাত, সুযোগ সম্ভাবনার কথা তুলে ধরেন, তবে আলাপ আলোচনা ভিন্ন খাতে প্রভাবিত হতে পারে। এক্ষেত্রে আপনার হাতে শক্তি থাকবে। বিভিন্ন দিক নিয়ে কথা বলতে পারবেন। যত বেশি সম্ভব বিকল্প উপায় চিন্তা করে কাগজে লিখুন। নেগোসিয়েশন শুরু হওয়ার আগেই সতর্কভাবে চিন্তা ভাবনা করুন। এই আলাপ আলোচনা বা নেগোসিয়েশনে আপনি কি দাম পরিশোধ করবেন, কোন সময় এবং কোন তারিখে তা পরিশোধ করবেন, এসব বিষয় নিয়ে চিন্তা করুন। যখন আপনার হাতে পর্যায়ক্রমিক অনেক খাত থাকবে, তখন আপনি স্বাধীনভাবে এর অপর ব্যক্তির শর্ত ও নিয়মাবলী যে কোনো একটি নির্বাচন বা প্রত্যাখ্যান করতে পারবেন। পূর্ব প্রস্তুতির মূল চাবিকাঠি হচ্ছে যাদের সাথে আপনি নেগোসিয়েশন করবেন তাদের সম্পর্কে আগে থেকে কিছু হোমওয়ার্ক করা। যাদের সাথে নেগোসিয়েশন করবেন তাদের সম্পর্কে খোঁজ খবর নিতে তাদের পরিচিত জনদের ফোন করুন। তাদের সম্পর্কে খোঁজ খবর ভালোভাবে নিন। আপনার দর কষাকষি বিষয়গুলো জিজ্ঞেস করে জেনে নিন। পিটার ড্রুকার বলেন, সব ব্যর্থতার মূল হচ্ছে ভুল অনুমান। এর মানে হচ্ছে আপনি কি মনে করেন তা আগে থেকে পরিষ্কার করে নেয়া। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভুল করার পর আমাদের মনে পড়ে যে আমি তো এটা মনে করেছিলাম, কিন্তু হয়ে গেল আরেকটা। তাই আগে থেকে যেসব অনুমান করেছেন
তা সঠিক নাকি ভুল তা খুঁজে দেখুন। নেগোসিয়েশনের আগেই নিজেকে জিজ্ঞেস করুন, আমার অনুমানগুলো কি? কোন কোন অনুমানকে আমি নিশ্চিত বলে মনে করি? আমার মনের ভেতর লুকায়িত অনুমানগুলো কি? নেগোসিয়েশনের বিপরীত পক্ষ আপনাকে কি মনে করে? উদাসীন, বন্ধুত্বপূর্ণ নাকি আক্রমণাত্মক? আপনার অনুমানগুলোকে পরীক্ষা করে দেখুন। একটি অনুমানের ব্যাপারে আমরা বলতে পারি, আমরা যখন কোনো নেগোসিয়েশনে প্রবেশ করি তখন অপর পক্ষ একটি উপসংহার বা সিদ্ধান্তে পৌঁছাতে চায়। সবসময় যে এরকম হবে তাও না, তবে সাধারণত এটা চিন্তা করা হয়। নিজের অবস্থান পরিষ্কার করুন এবং অন্যের অবস্থান দেখিয়ে দিন। নেগোসিয়েশনে মূল বিষয়বস্তু কি এটা খুঁজে বের করুন। যে কোনো নেগোসিয়েশনে আপনার নিজের অবস্থান স্পষ্ট রাখা খুব গুরুত্বপূর্ণ। আপনি কোথা থেকে আরম্ভ করবেন, কোথায় যাচ্ছেন এবং কত বেশি বা কম গ্রহণ করবেন তাও আগে থেকে স্পষ্ট নির্দিষ্ট করে নিন। আপনি যার বা যাদের সাথে নেগোসিয়েশন করছেন তাদের আকাঙ্ক্ষা কি, তারা কি ধরনের ফলাফল চায় তা নিয়ে চিন্তা করুন। এটা খুঁজে বের করতে হবে। যা করা দরকার তা করুন। অপর পক্ষে সর্বোচ্চ সর্বনিম্ন চাওয়া পাওয়া সম্পর্কে বিচার বিবেচনা করুন। পরিস্থিতিকে পুরোপুরি পাল্টে দিন। যে কোনো নেগোসিয়েশনের যে কোনো পরিস্থিতি বদলানোর উত্তম পন্থা হচ্ছে নিজের যুক্তিতর্ক আরম্ভ করার আগে অপর পক্ষের যুক্তিতর্ক থেকে আরম্ভ করা। শুরু করার আগে পরিস্থিতিকে পাল্টে দিন। নিজেকে অন্যের অবস্থানে রেখে বিবেচনা করুন, আপনি যদি অপর পক্ষের হতেন তবে কি চাইতেন? আপনার অবস্থান বা দর কষাকষি শক্তিশালী ও দুর্বল দিকগুলো কি? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কি? উদাহরণস্বরূপ, আমার ব্যক্তিগত জীবনে নেগোসিয়েশন থেকে শেখা এক শিক্ষা সম্পর্কে বলছি। আমি একবার আমার নতুন অফিসের জন্য একটি নতুন জায়গা ভাড়া নেব বলে চিন্তা করেছি। তখন আমি এক ভবনের মালিকের সাথে কথা বললাম। সে খুব কঠিন এবং নিজের মতো করে সবকিছু চায়। তার সাথে পেরে ওঠা বেশ কঠিন মনে হচ্ছিল। তারপর আমি নেগোসিয়েশনের আগে নিজে নিজে কিছু কাজ করলাম। প্রথমে একটি কাগজ নিয়ে বসলাম। ভবন মালিক আমার কাছ থেকে যা কিছু চাইতে পারে তার সবকিছু আমি সেই কাগজে লিখে নিলাম। আমার লিস্টে প্রায় 20টির মতো জিনিস লেখা হলো। এরপর অন্য একটি কাগজে আমি কি কি চাই তার তালিকা তৈরি করলাম। এরপর আমি নেগোসিয়েশন করতে গেলাম। উক্ত নেগোসিয়েশনে আমি অবাক হয়ে দেখলাম আমাদের মধ্যে অনেক কিছুতেই মিল রয়েছে। এরপর কয়েক ঘন্টা আলাপ করার চাইতে ওই ভবন মালিকের সাথে মাত্র 30 মিনিটের মধ্যেই আমি একটি সম্মতিতে পৌঁছাতে পারলাম। তাই নিজে নিজে সবসময় আগে থেকে চিন্তা করুন। যদি এই নেগোসিয়েশন সফল হয় তবে আপনি কি ফলাফল আশা করছেন। 4টি নীতির সূত্র মেনে চলুন। নেগোসিয়েশন আলাপ আলোচনার মধ্যে একাধিক বস্তু থাকতে পারে, তবে মূল বিষয়বস্তু সাধারণত 4টি হয়ে থাকে। একে আবার মুখ্য ও গৌণ হিসাবে ভাগ করা যায়। সাধারণত নেগোসিয়েশনের মূল বিষয়বস্তু, একটি মুখ্য বিষয় ও 3টি গৌণ বিষয় থাকে। আপনি যদি একটি বাড়ি কিনতে চান তবে মুখ্য বিষয় হচ্ছে তার নকশা, দেখতে কতটা সুন্দর এবং বাড়ির অবস্থা। অথবা আপনি যদি গাড়ি কিনতে চান তবে মুখ্য বিষয় হচ্ছে মডেল, রং এবং গাড়ির আকার আয়তন। এরপর আপনি গৌণ বিষয় হিসাবে দাম বা কোন দোকান থেকে কিনবেন, কিভাবে দাম পরিশোধ করবেন এটা নিয়ে আলাপ আলোচনা করতে পারেন। নেগোসিয়েশনের অচল অবস্থা। যদি নেগোসিয়েশনে উভয় পক্ষের মুখ্য বিষয় একই থাকে তবে নেগোসিয়েশনের অচল অবস্থা সৃষ্টি হয়। উদাহরণ হিসাবে ফিলিস্তিন ও ইসরায়েলের কথা ধরুন। তাদের মধ্যে 1947 সাল থেকে সংঘাত লেগে আছে। উভয় পক্ষের মুখ্য বিষয় হচ্ছে ভূমি। দুই পক্ষের মুখ্য বিষয় যখন একই হয় তখন দিনের পর দিন আলাপ আলোচনা চলতে পারে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এজন্য কাউকে না কাউকে মুখ্য বিষয় বদলাতে হবে অথবা নিজ অবস্থান থেকে সরে আসতে হবে। চাকরি করার জন্য অনেকেই মনে করে বেতনই একমাত্র নেগোসিয়েশনের জিনিস। এছাড়াও আরো জিনিস আছে। আপনি অন্যান্য সুযোগ সুবিধার জন্য নেগোসিয়েশন করতে পারেন, যেমন কোম্পানি থেকে পরিবহনের সুবিধা, স্বাস্থ্য সেবার সুযোগ, আইনে যতটুকু সময় কর্মঘণ্টা আছে তার থেকে কম কাজ করার সুযোগ, ইচ্ছামতো সময়ে কাজ করার সুযোগ, সপ্তাহে 2 দিন ছুটি বা অন্য যা কিছু আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাই নিয়ে নেগোসিয়েশন করতে পারেন। এমনকি আপনি এটাও বলতে পারেন যে আপনি আগামী 30 দিন কাজ করবেন এবং কোনো ধরনের টার্গেট পূরণ করে আপনার যোগ্যতাকে প্রমাণ করবেন। এটা অবশ্যই লিখিত ও সংখ্যায় লেখা থাকবে, যাতে করে আপনি পরিমাপ করতে পারেন। এভাবে আপনি আপনার নেগোসিয়েশনের শক্তি বৃদ্ধি করতে পারেন এবং নিজের দিকে সুযোগ সুবিধা টানতে পারেন। মানুষ তার আশপাশের পরিবেশ পরিস্থিতির দ্বারা অনেক বেশি প্রভাবিত। তাদের আশপাশে মানুষদের পরামর্শ ও বক্তব্য দ্বারা আকর্ষিত। মানুষের প্রায় 95% চিন্তা ভাবনা তাদের আশপাশের মানুষদের দ্বারাই প্রভাবিত। আপনার কাজ হচ্ছে এইসব পারিপার্শ্বিক পরামর্শ ও প্রভাব সম্পর্কে সচেতন থাকা। এসব পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে দরকারি সবকিছু করুন। দরকার হলে জায়গা বদল করুন, নিজের ব্যক্তিত্বকে সমুন্নত করুন, নিজের দৈহিক অঙ্গভঙ্গিকে উন্নত করুন। আপনার হাত রাখার ধরন থেকে অনেক কিছু বোঝা যায়। উদাহরণ হিসেবে 2 হাত বুকের কাছে ভাঁজ করে রাখার মানে
আপনি অপর ব্যক্তির বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছেন। আর দুই হাত খুলে রাখার মানে মুক্তমনা, বিনয়ী ও ন্যায্যতা বোঝায়। আরো কিছু পারিপার্শ্বিক উপাদান আছে। আরামদায়ক অবস্থা, যেখানে নেগোসিয়েশন করবেন সেখানকার আসবাবপত্র, লাইট, ঘরের তাপমাত্রা যেন আরামদায়ক হয়। একটি গবেষণায় দেখা গেছে ঘরের তাপমাত্রা কম হলে, অর্থাৎ একটু একটু ঠান্ডা লাগলে বেশি ভালোভাবে কাজ করা যায়, কিন্তু বেশি তাপমাত্রায় ঘাম নিঃসৃত হয়, তাই কাজ করা যায় না। আবার তাপমাত্রা যেন বেশি ঠান্ডা না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখুন। বিশ্রাম বা ক্লান্তি, নেগোসিয়েশনের আগে বিশ্রাম করা জরুরি, কারণ ক্লান্তি নিয়ে নেগোসিয়েশন করতে গেলে কখনো ভালো হবে না। খাবার, ক্ষুধা, তৃষ্ণা, নেগোসিয়েশনের আগে পর্যাপ্ত খাবার খেয়ে নিন, আপনার মধ্যে যেন ক্ষুধা বা তৃষ্ণা না থাকে। আপনার মনোভাব, সর্বোত্তম উপাদানটি হচ্ছে আপনার মনোভাব। আপনি যত বেশি প্রস্তুতি নেবেন, একটি ইতিবাচক মনোভাব নিয়ে নেগোসিয়েশন করবেন, ততই ভালো করতে পারবেন ফলাফল হিসাবে। পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে প্রভাব বিস্তার করা, রবার্ট কাইদিনির বই ইনফ্লুয়েন্স তথা প্রভাব একটি অসাধারণ বই। এ বইয়ে মানুষ কিভাবে চিন্তা করে, কিভাবে আচার আচরণ করে তার সম্পর্কে বিস্তারিত লেখা আছে। এখানে কালদিনি পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে মানুষের উপর প্রভাব বিস্তার করার গুরুত্ব আরোপ করেন। সত্যি কথা বলতে, মানব সভ্যতার মূল হচ্ছে পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে অর্জিত চুক্তিসমূহ। একে আমরা চুক্তি আইন বা দ্য ল অফ কন্ট্রাক্ট বলতে পারি। অন্যদিকে অন্যদের জন্য কিছু করুন, যখনই সময় সুযোগ পান অন্যদের জন্য কিছু করুন। তাদের জীবনমান, কাজ বা পরিবারের উন্নতির জন্য কিছু করুন। তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন, পাশে হাঁটুন, এতে তারা খুশি হবে। কাউকে খুশি করতে পারাও অনেক বড় অবদান। সক্রেটিক্সের পদ্ধতি অনুসরণ করুন। সক্রেটিক্স বলেন, দ্বিমত পোষণ করার আগে যেসব ক্ষেত্রে একমত হবে তা খুঁজে বের করো। যেসব বিষয়ে আপনি একমত হতে পারছেন না, দ্বিমত আছে, সেগুলোর ব্যাপারে বলতে পারেন, আচ্ছা এই ব্যাপারে আমরা পরেও আলাপ করতে পারবো। এভাবে যেসব বিষয়ে একমত হবেন সেসব বিষয়ে এগিয়ে যাবেন। আপনি যত দ্রুত দ্বিমতের বিষয়গুলো এড়িয়ে যাবেন, তত বেশি নেতিবাচকতা থেকে রক্ষা পাবেন। এরপর আলাপ আলোচনা করতে করতে দেখবেন দ্বিমতের বিষয়গুলো একমত হতে পারছেন। সবসময় দেখবেন অপর পক্ষের সাথে একমত হওয়া যায় কি কি বিষয়ে, যেগুলোতে একমাত্র হয়ে গেলে বাকি বিষয়গুলো সহজভাবে সমাধান হয়ে যাবে। ধীরভাবে সম্মত হন, দ্রুত কোনো কিছুতে একমত হয়ে যাবেন না। এমন তাড়াহুড়ার মনোভাব রোধ করুন। বেশি বেশি ন্যায্য বা ন্যায্যতা শব্দের উল্লেখ করুন। যেমন বলতে পারেন, আমার মনে হয় এ কাজ করা ন্যায্য হবে, এটা ন্যায্য মনে হচ্ছে। এই দর কষাকষি যেন দুজনের জন্যই ন্যায্য হয়। অপরপক্ষকে পারস্পরিক আদান প্রদানে উৎসাহী করুন। বিনিময়ের জন্য জিজ্ঞেস করুন। এভাবে বলতে পারেন, দেখুন আমরা এই বিষয়ে একমত হয়েছি, আপনি এসব জিনিস চেয়েছেন, সেগুলোতে আমরা একমত হয়েছি। এখন আমি কিছু বিষয়ে আপনার সম্মতি চাই, এগুলো অবশ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ। দাম আর শর্ত দুটো ভিন্ন জিনিস। উদাহরণস্বরূপ, আমার কিছু বন্ধু মিলে একবার একটি বাড়ি ক্রয় করতে নেগোসিয়েশন করছিল। বাড়ির ক্রয় মূল্য প্রায় 8.5 কোটির মতো, বেশ দামি বাড়ি। কিন্তু তারা হিসাব করে দেখলো বাড়িটির মূল্য 5 কোটির বেশি হবে না। কিন্তু বাড়ির মালিক কিছুতেই দাম কমাবে না, কারণ সে বাড়িটি থেকে কিছু দূরে আরেকটি একই রকমের বাড়ি 8.5 কোটি টাকায় কিছুদিন আগেই বিক্রি করেছে। আমার বন্ধুরা ওই বাড়ির মালিককে বুঝিয়ে বলল, আপনার আগের বাড়িটির অবস্থান আর এই বাড়িটির অবস্থান কিন্তু এক না। কিন্তু বাড়ির মালিক কোনো মতেই কম দামে বিক্রি করতে রাজি না। এরপর আমার বন্ধুরা টাকার ব্যাপারে একমত হলো। তারা সাথে কিছু শর্ত জুড়ে দিল। তারা 8.5 কোটি টাকায় বাড়িটি ক্রয় করতে রাজি হলো, তবে টাকাটা আগামী 20 বছরে বাড়ির মালিককে দেবে। প্রতি বছর 42,50,000 টাকা করে পরিশোধ করবে। এভাবে তারা জমির নানা অংশ উন্নত ও বিক্রয় করার মাধ্যমে প্রতি বছর বাড়ির মালিকের টাকা পরিশোধ করতে সক্ষম হলো। গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি মালিকের অনায়াসেই টাকা দিয়ে মোট টাকা পরিশোধ করতে সক্ষম হলো। যেহেতু 8.5 কোটি টাকাটা মালিকের কাছে মূল বিষয়বস্তু ছিল, আর শর্তটা ছিল আমার বন্ধুদের কাছে মূল বিষয়বস্তু, সুতরাং তারা উভয়েই এমন এক সন্তোষজনক জায়গায় একমত হতে পারলো যেখানে তারা উভয়েই একসাথে কাজ করতে রাজি। প্রায় সময়ই দেখা যায়, প্রথমে আপনি কোনো জায়গায় নেগোসিয়েশন করতে গেলেন, কিন্তু এমন এক জায়গায় এসে আটকে গেলেন যেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব ক্ষেত্রে আপনার উচিত নিজের মনোযোগ একটু ভিন্ন দিকে সরানো। সাধারণত দামটাই মুখ্য বিষয় হিসেবে দেখা হয়, কিন্তু আপনি যদি দাম ভিন্ন অন্যান্য দিকে মনোযোগ দেন, তবে নানা শর্ত দিয়েও আপনি আপনার মূল বিষয়বস্তু হাসিল করতে পারেন। এতে করে প্রায়ই দেখা যায় জিত জিত তথা উইন উইন সিচুয়েশনে উভয় পক্ষ জয়ী হওয়ার মতো একটা নেগোসিয়েশন কমপ্লিট করা যায়। ইতিহাসে অনেক বড় বড় ব্যবসায়িক চুক্তিগুলোই এমনভাবে অর্জিত হয়েছে। সামাজিক প্রমাণ তুলে ধরে প্রভাবিত করুন। মানুষকে প্রভাবিত করার এটা অন্যতম একটা উপায়। একই রকম অবস্থা ও পরিস্থিতিতে অন্যরা যা করে
তা বলুন। যেমন অন্যরা এটা করেছে, আপনি তা করতে পারেন। আপনার প্রতিবেশীরা এটা ব্যবহার করে, আপনিও করতে পারেন। বেশিরভাগ লোকই ওই পণ্যটি ব্যবহার করে, আপনিও করতে পারেন। এ ধরনের সামাজিক প্রমাণ তুলে ধরে মানুষকে প্রভাবিত করতে পারেন। আপনার ভাই এটা কিনেছে, অথবা আপনার বন্ধু এটা ব্যবহার করে ভালো বলেছে। এভাবে মানুষকে প্ররোচিত করা যায়। সামাজিক প্রমাণ জোগাড় করুন। যত ধরনের জরিপ, নাম, নম্বর, প্রমাণ, তথ্য উপাত্ত যা কিছু পান জোগাড় করুন। তারপর তা অপর পক্ষের সামনে হাজির করুন। সামাজিক প্রমাণ অন্যদের সুপারিশ ও পূর্বের অভিজ্ঞতা বর্ণনা করে একই ধরনের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করুন। মানুষের কাছ থেকে প্রশংসাপত্র জোগাড় করুন। চিঠিপত্র বা পরিচিত লোকজনদের তালিকা সংগ্রহ করুন। এগুলো সামাজিক প্রমাণ হিসেবে সামনে তুলে ধরুন। আমি একবার একটি ব্যাংকে ট্রেনিংয়ে কনসালটেন্সি প্রোগ্রামে চালানোর সময় দরপত্র জমা দেই। ব্যাংকের প্রেসিডেন্ট প্রোগ্রামের ফিস নিয়ে ততটা সন্তুষ্ট ছিলেন না। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, এই ধরনের প্রোগ্রামে আর কোন কোন ব্যাংক নিয়েছে। আমি তাকে আমার প্রোগ্রামে পরিচালিত করেছি এমন 10টি দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকের নাম, ঠিকানা ও যোগাযোগ করার মতো ব্যক্তির নাম ঠিকানা দিলাম। এতে করে তিনি আশ্বস্ত হলেন এবং সাথে সাথে আমার প্রোগ্রাম তার ব্যাংকের জন্য গ্রহণ করলেন। তিনি উক্ত ব্যাংকগুলোকে ব্যক্তিদের সাথে যোগাযোগ করেননি। তিনি যেহেতু দেখলেন আমি অন্য ব্যাংকে যোগাযোগ করার মতো ব্যক্তিদের নাম ঠিকানা দিয়েছি, তাতে আশ্বস্ত হলেন। যেহেতু তার মতে অন্যান্য ব্যাংকেও এই একই প্রোগ্রাম রয়েছে, তাই সেও তার ব্যাংকের জন্য এই প্রোগ্রাম ক্রয় করলেন। একটি কার্যকর ও সফল নেগোসিয়েশনের জন্য এরকম সামাজিক প্রমাণ খুব শক্তিশালী এক মাধ্যম। আপনারা শুনছেন ব্রায়ান ট্রেসির বই নেগোসিয়েশন। পরবর্তী অধ্যায়, নেগোসিয়েশনের কলা কৌশলের খরচ। দাম নিয়ে নেগোসিয়েট করার কিছু কলা কৌশল। আটকে উঠুন। কেউ যদি বেশি দাম বলে তবে আটকে উঠুন বা বিস্ময় প্রকাশ করুন। এতে করে তারা বুঝতে পারবে যে তারা বেশি দাম বলেছে। প্রশ্ন করুন, আপনি কি এর কমে পারবেন? শেষ কত হলে পারবেন? বিক্রির দাম বলুন। এরকম প্রশ্ন করে নেগোসিয়েশন চালিয়ে যান। মূল্য হ্রাসের সময় ক্রয় করুন। নিশ্চিত দাবি তুলুন। আমি তো এর চেয়েও কমে অন্য জায়গা থেকে কিনতে পারি। এরকম নিশ্চিত দাবি তুলুন। মনে রাখবেন, সবসময় আপনার আচরণ হবে অমায়িক ও বন্ধুত্বপূর্ণ। এমন আচরণের মাধ্যমে যে কোনো কঠিন ও গুরুগম্ভীর আলাপ আলোচনাকে নিজের বশে আনা যায়। অর্ধেক দাম বলুন। যখন কেউ আপনাকে কোনো কিছুর দাম বলবে 1000 টাকা, আপনি তার দাম বলুন 500 টাকা। এভাবে অর্ধেক দাম বলার মাধ্যমে নেগোসিয়েশন চালিয়ে যান। একটু একটু করে এগিয়ে যান। নেগোসিয়েশনের ক্ষেত্রে একটু একটু করে সম্মত হন। এভাবেও বলতে পারেন, ঠিক আছে, আমি আপনার দামের সাথে একমত, কিন্তু আমাকে ফ্রি ডেলিভারি দিতে পারেন। একটি বাড়ি ক্রয় থেকে শিক্ষা। আমার এক বন্ধু আবাসন ব্যবসা করে। সে তার ব্যবসায় একজন দক্ষ ব্যক্তি। সে একবার একটা বাড়ি কিনতে চায়। বাড়ির মালিক তার কাছে বাড়ির দাম চায় 20 কোটি টাকা। প্রায় 6 মাস ধরে নেগোসিয়েশন চলে। পরে ভবন মালিকরা অন্য কোথাও চলে যাবে, তাই তাদের তাড়া ছিল। তাই তারা 8.5 কোটি টাকায় একমত হয়। আমার বন্ধুটি ভবন মালিকের তারা বুঝতে পেরে তাদের বাড়ির সব জিনিসপত্র দাবি করে। বলে 8.5 কোটি টাকার মধ্যে নিশ্চয়ই বাড়ির সব জিনিসপত্র অন্তর্ভুক্ত। ভবন মালিক চিন্তা করলো, এখন তাদের অন্যত্র চলে যেতে হবে। এত সব জিনিস আবার কোথায় বিক্রি করবে? তাই বাড়ি বিক্রির টাকার মধ্যেই জিনিসপত্র অন্তর্ভুক্ত করে দিল। আমার বন্ধু হিসাব করে দেখলো, বাড়ির মধ্যে কিছু চিত্রশিল্প ছিল যেগুলোর দাম প্রায় 80 লাখ টাকার মতো হবে। তাই বলবো, যে কোনো নেগোসিয়েশনে একটু একটু করে এগিয়ে যান, ভালো ফলাফল পাবেন। জায়গা থেকে উঠে চলে যাওয়া পদ্ধতি। হেঁটে চলে যাওয়ার কৌশল। আরেকটি শক্তিশালী নেগোসিয়েশন কৌশল হলো হেঁটে চলে যাওয়া। এই ধরনের নেগোসিয়েশনে বলা হয়, আপনার সর্বনিম্ন দাম বলুন। আমার হলে হ্যাঁ বা না বলবো, তারপর চলে যাব। অনেকে বলে, আমার যদি জিনিস পছন্দ হয় তবে আমি কিভাবে তা ছেড়ে দিয়ে হেঁটে চলে আসি। মনে রাখবেন, হেঁটে চলে যাওয়া নেগোসিয়েশনের একটি কৌশল মাত্র। আপনি যেমন দোকান বা আলাপ আলোচনার টেবিল থেকে উঠে চলে যেতে পারেন, তেমন আবার ঘুরে এসে বসতেও পারেন। এটা সম্পূর্ণ স্বাভাবিক এক বিষয়। মনে রাখবেন, আপনি তো আর জিনিসটার আসল দাম জানেন না, তাই হেঁটে চলে যাওয়া হুমকি দেখিয়ে আসল দাম জানার চেষ্টা করছেন। একটি গাড়ি ক্রয় থেকে শিক্ষা। আমি একবার আমার স্ত্রীর জন্য একটি গাড়ি কিনতে গেলাম। আমার স্ত্রী, আমি ও আমার 2 বন্ধু মিলে একটি শোরুমে গাড়ি ক্রয় করতে গেলাম। আমার স্ত্রী একটি গাড়ি পছন্দ করলেন। গাড়িটির দাম বিক্রয়কর্মী চাইল 25 লাখ। আমি বিক্রয়কর্মীকে সরাসরি বললাম, আমি আপনাকে 21 লাখ টাকা ক্যাশ দেব, এবং এই মুহূর্তেই, সাথে ট্যাক্সের জন্য দরকারি কাগজপত্র করতে যা কিছু লাগবে তার সব। আপনি কি বিক্রি করবেন? বিক্রয়কর্মী বলল, তিনি 25 লাখ টাকার কমে পারবেন না। আমরা সাথে সাথে উঠে চলে এলাম। পার্কিং এর কাছে আসতেই বিক্রয়কর্মী দৌড়ে এলো। এবার আমাদের ডেকে নিয়ে গেল। তারপর ক্যালকুলেটর বের করে 24,50,000 টাকায় বিক্রি করতে পারবে বলে বলল। আমরা আবার উঠে এলাম। এভাবে আমরা 3-4 বার হেঁটে চলে এসেছি। তারপর শেষবার বিক্রয়কর্মী তার ম্যানেজারের সাথে আলাপ করে
21 লাখ টাকায় গাড়ি বিক্রয় করতে রাজি হলো। মনে রাখবেন, আপনি তো আর জিনিসটার আসল দাম জানেন না, তাই হেঁটে চলে যাওয়ার হুমকি দেখিয়ে আসল দাম জানার চেষ্টা করছেন। আপনাকে কেবল বারবার চলে আসার সাহস দেখাতে হবে, একবার, দুইবার, বারবার, যতক্ষণ পর্যন্ত না আপনার দিকে নেগোসিয়েশনের পাল্লা ঝুঁকে যায় ততক্ষণ চেষ্টা করুন। পরবর্তী অধ্যায়। নেগোসিয়েশন কখনো শেষ কথা বলে না। নেগোসিয়েশন কখনো শেষ হয় না, সবসময় কিছু না কিছু প্রস্তাব করুন। আমি একবার আমার ব্যবসায়িক সমস্যার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হই। কয়েক মাস ধরে আমার মাসিক লোন পরিশোধ করতে ব্যর্থ হই। আমি তাদের ফোন না ধরার বদলে তাদের সাথে কথা বলি। আমি আমার সকল পাওনাদারদের তালিকা তৈরি করি, যারা যারা আমার কাছে টাকা পাবে, কত পাবে, তার সবকিছু তালিকা তৈরি করি। এরপর তাদের সাথে গিয়ে সরাসরি কথা বলি। ব্যবসায়িক মন্দার কারণে আমার ব্যবসা এখন ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু ব্যবসা অচিরেই চাঙ্গা হয়ে যাবে। সামনে ব্যবসার সুদিন ফিরে আসবে, তবে এজন্য 3 থেকে 6 মাস আমাকে সময় নিতে হবে, যাতে করে আমি আমার ব্যবসাকে পুনরায় চাঙ্গা করে তুলতে পারি। ব্যবসা চাঙ্গা হলেই আমি আপনার সব পাওনা পরিশোধ করব, মুনাফা সহ। কিন্তু আপনি যদি প্রায় সময় আমাকে পাওনা টাকা তোলার জন্য চাপ দিতে থাকেন, তবে আমার কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। এতে করে আমিও ক্ষতির সম্মুখীন হব, আর আপনিও পাওনা টাকা না পেয়ে ক্ষতির সম্মুখীন হবেন। আপনি কি করতে চান? এভাবে বলার পর পাওনাদাররা সকলেই আমাকে পর্যাপ্ত সময় দেয় এবং আমিও ব্যবসা চাঙ্গা হয়ে উঠলে তাদের পাওনা মুনাফা সহ পরিশোধ করি। একটি ব্যাংক লোন থেকে শিক্ষা। আপনার লেনদেনকৃত ব্যাংকের সাথে কথা বলুন। ব্যাংকের লোনের মাসিক কিস্তির টাকা পরিশোধে অনেকেই চিন্তিত থাকে, কিন্তু ব্যাংক যতক্ষণ পর্যন্ত ইন্টারেস্টের টাকা পেয়ে যাবে ততক্ষণ আপনাকে মূল টাকার জন্য বিরক্ত করবে না। আমার ব্যবসার মন্দা চলাকালীন সময়ে আমি আমার লোনকৃত ব্যাংকের ম্যানেজারের সাথে গিয়ে কথা বললাম। আমি ইন্টারেস্ট দিতে পারবো। আগামী 3 বা 6 মাস পর আমার ব্যবসা আবার চাঙ্গা হলে মূলধনের টাকা প্রতি মাসে ইন্টারেস্ট সহ লোন পরিশোধ করব। ম্যানেজারকে এই প্রস্তাব দিতেই তিনি সানন্দে রাজি হলেন। এরপর তিনি হিসাব করে বললেন, প্রতি মাসে কত ইন্টারেস্ট দিতে হবে। আমাকে জিজ্ঞেস করলেন, এই টাকা কি দিতে পারবো? আমি সম্মতি জানালাম। একজন সফল নেগোসিয়েশনকারী। একজন সফল নেগোসিয়েশনের চিহ্ন কি? আপনি একজন সফল ও সার্থক নেগোসিয়েটরকে কিভাবে চিনবেন? প্রথমত, নেগোসিয়েশন একটি জীবনভর প্রক্রিয়া। এই শিক্ষা সারা জীবন ব্যাপী শিখতে হয় এবং প্রতিনিয়ত শিক্ষাটাকে কাজে প্রয়োগের মাধ্যমে এর অগ্রগতি করতে হয়। ভালো নেগোসিয়েটররা মুক্তমনা হয়, পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে পারে। তারা তাদের অবস্থানে অনড় হয়ে বসে থাকে না। আর দুর্বল নেগোসিয়েটররা মাথায় কেবল একটা আইডিয়াই ঘুরপাক খেতে থাকে। তারা তাদের সেই একটি আইডিয়ার জন্যই মারামারি করে। ভালো নেগোসিয়েটররা নম্র হয়, তাদের আচার আচরণ ও বক্তব্য হয় নমনীয়। তারা খুব দ্রুত পারস্পরিক সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে পারে। সফল নেগোসিয়েটররা আক্রমণাত্মক নয়, বরং সহযোগিতাপূর্ণ মনোভাব সম্পন্ন হয়। তারা প্রতিযোগিতামূলক মনোভাব সম্পন্ন নয়, বরং সৃজনশীল। তারা নানা ধরনের পথ, পন্থা ও উপায়ে উভয়ের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। সবশেষে বলবো, সার্থক নেগোসিয়েটররা ধান্দাবাজি করে অপর পক্ষ থেকে কথা আদায় করে না। তারা জিত হারের খেলা খেলে না। তারা জিত জিত তথা উভয়ে জয়ী হবে এমন আলোচনা করে। নেগোসিয়েটরদের অবশ্যই দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে। ব্যবসায়িক সম্পর্ক তৈরির ক্ষেত্রে এটা আরো বেশি সত্য। দুনিয়ার বাস্তবতা হচ্ছে, যারা সৎ, সরাসরি কথা বলে, স্পষ্টভাষী, বিনয়ী, এমন পুরুষ বা নারী যারা তাদের আকাঙ্ক্ষা সম্পর্কে নিশ্চিত এবং এমন এক চুক্তিতে তারা আবদ্ধ হয় যেখানে উইন উইন তথা উভয় পক্ষ জয়ী হওয়ার সুযোগ রয়েছে, তারাই সবচেয়ে সফল ও সার্থক নেগোসিয়েটর। 4টি প্রয়োজনীয় সূত্র। দ্য 4 ইসেনশিয়ালস। 1. প্রয়োজনীয় সকল তথ্য উপাত্ত সংগ্রহ করুন এবং আগে থেকে প্রস্তুতি নিন। 2. আপনি কি চান তা সম্পর্কে জিজ্ঞেস করুন। 3. আলাপ আলোচনা করার সময় উইন উইন তথা উভয় পক্ষের জয়ী হওয়ার দিকগুলো খুঁজে দেখুন। তা যদি না পান, তবে কোনো আলাপ আলোচনা করবেন না। আপনি যদি অপর পক্ষকে ঠকিয়ে কিছু অর্জন করেন, তবে এই অপরাধ বোধ আপনার পিছু ছাড়বে না। মানুষ তার কর্মের ফলাফল ভোগ করে। আজ অন্যকে ঠেকালে আরেকদিন অন্য কেউ আপনাকে ঠকাবে। আজ অন্যকে জেতালে আরেকদিন অন্য কেউ আপনাকে জিততে সাহায্য করবে। নাম্বার 4, অনুশীলন, অনুশীলন এবং অনুশীলন। কাজে প্রয়োগ করুন, নিয়মিত চর্চা করুন, শিখুন, কাজে লাগান। অভিজ্ঞতা থেকে শিখুন, এরপর আবার কাজে লাগান। নেগোসিয়েশনের দক্ষতা আপনার জীবনকে সুন্দর ও সুখী করে তুলতে পারে। আপনি যা কিছু আয় করেন, সঞ্চয় করুন তার শতকরা 20 ভাগ, যা বৃদ্ধি পেতে পারে আপনার নেগোসিয়েশনের দক্ষতা বৃদ্ধির কারণে। ভালো নেগোসিয়েশনের কারণে আপনার অর্থ, সময় ও শক্তি বেঁচে যাবে। নেগোসিয়েশন অন্যান্য বিষয়ের ন্যায় শেখার মতো একটি বিষয়। আপনি এই বইয়ের যেসব সূত্র শিখলেন সেগুলোকে কাজে প্রয়োগ করুন, চর্চা করুন, প্রতিনিয়ত কাজ করে যান। দেখবেন নেগোসিয়েশন করা আপনার একটি স্বাভাবিক প্রবণতায় পরিণত হয়েছে। ভালো থাকবেন। এরই সাথে শেষ হলো ব্রায়ান ট্রেসির লিখিত বই
নেগোসিয়েশনের কমপ্লিট অডিও বুক।